বর্তমান যুগের যুদ্ধ কেমন, কিরকম ভাবে আগামী দিনে যুদ্ধ হতে চলেছে, ভারত পাকিস্তান এই যুদ্ধের আবহে এই বিষয়গুলো কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ। আমাদের যে ধ্যান ধারণা ছিল সেই ধ্যান ধারণা পুরোপুরি পাল্টে যাবে। এবং বিখ্যাত গ্রিক হিস্টোরিয়ান থুসিডাইডস তিনি বলতেন না যে যিনি শক্তিশালী, যার শক্তি আছে, সে যা খুশি তাই করতে পারে, আর যারা দুর্বল তারা শুধু সাফার করে। তো ঠিক আজকে এই জায়গা থেকেই আজকের আমাদের শো শুরু করছি। আমার সঙ্গে রয়েছেন বিখ্যাত ডিফেন্স বিশ্লেষক আর কে শ্রীবাস্তব স্যার। স্যার, আপনাকে স্বাগত আরো একবার আজ তাক বাংলায়। স্যার, খুব আলোচনা হচ্ছে যে এই ইন্ডিয়া পাক এই টেনশনের মধ্যে যে ওয়ার কিরকম ভাবে হবে, ভারতবাসী ক্ষোভে ফুঁসছে যে কিরকম হবে, কিন্তু আপনি খুব এটা শুনেছেন একটা বিষয়, সেটা হচ্ছে গিয়ে ইনভিজিবল ওয়ার। সেই ইনভিজিবল ওয়ার কি, এবং আগামী দিনের যে ওয়ার যেগুলো হতে চলেছে বা যেগুলো আসবে বা এক্ষেত্রে উঠে আসতে পারে, সেইগুলো সম্পর্কে একটু জানতে চাইবো এবং আমরা স্লাইডের মাধ্যমে সেগুলো সব দেখাবো। আপনার কাছে প্রথমেই আসতে চাইবো যে ইনভিজিবল ওয়ার কি। আমি পিসিআরকে রিকোয়েস্ট করব যাতে ওই ইনভিজিবল ওয়ারের স্লাইডগুলো আমরা একটু দেখাতে পারি, যেটা স্যার বিশ্লেষণ করবেন। বাহ, সুন্দর। দেখুন, আজকে কোটি কোটি মানুষ ওরা জানতে চাইছে কি প্রথম গুলিটা কবে ছাড়বে ইন্ডিয়া, রাইট? যুদ্ধ যেটা আছে এটা সিরিয়াস বিজনেস, সিরিয়াস ব্যাপার। এখানে যেখানে কূটনীতি ফেল হয়ে যায়, ওয়ার আরম্ভ হয়ে যায়, যুদ্ধ আরম্ভ হয়ে যায়। এটা মোটামুটি দু রকমের জিনিস আছে। একটা আছে কাইনেটিক ওয়ার বলি, যার মধ্যে পদাতিক সেনা আছে, আপনার কামান আছে, আপনার ট্যাঙ্ক আছে, আপনার মিসাইল আছে, আপনার ইউএভি আছে, সব জিনিস ওখানে, যেখানে সোজাসুজি আমরা মানুষ আগেনস্ট মানুষ, ম্যান আগেনস্ট ম্যান আমরা লড়ছি, ওটা কাইনেটিক ওয়ার বলি। অন্য জিনিসটা যেটা আছে আপনি দেখছেন অদৃশ্য যুদ্ধ, রাইট? দ্য ওয়ার ইউ ডোন্ট সি, আপনি তো নিজে লাগিয়ে দিলেন। নেক্সট, তো এই অদৃশ্য যুদ্ধ যেটা আছে ওটা কি? এটা অ্যাকচুয়ালি এখানে মানুষের যে দিমাগ আছে, ওই দিমাগটা আমরা অ্যাটাক করি। আর কি করে করি? ওই আমাদের দিমাগ নিয়ে আমরা অ্যাটাক করি। তার মানে কি হলো, হিউম্যান মাইন্ড ইজ দ্য টার্গেট অ্যান্ড হিউম্যান মাইন্ড ইজ দ্য ওয়েপন। দ্যাট ইজ পয়েন্ট 2। পয়েন্ট 3, আমরা এক এক করে স্লাইডগুলো যদি একটু দেখাই তাহলে আমাদের আলোচনা করতে একটু সুবিধা হবে। এরপরে এই যে এখানে যে বলা হচ্ছে, মানে আমরা তো ইনফো যুগে আছি, ইনফো যুগে এগিয়ে থাকার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে যে আমার কাছে কতটা ইনফরমেশন আছে, আমরা অন্য দেশের থেকে মানে এই মুহূর্তে কতটা এগিয়ে ইনফরমেশনে। এবং বলা হচ্ছে যে লিডারশিপ কোয়ালিটি একটা গিয়ে মাস্ট একটা বিষয়, যেটা থাকতেই হবে, যেটা না থাকলে কিন্তু যুদ্ধে জয় অসম্ভব। বিলকুল সহি বলেছেন। কিন্তু এই যে অদৃশ্য যুদ্ধটা চলছে, এটা কিন্তু আলটিমেট নয়। আলটিমেটটা আপনার ক্যাপচার অফ দ্য ল্যান্ড অ্যান্ড ডিস্ট্রাকশন অফ দ্য দুশ্মন, শত্রু দেশে যেটা সোলজার যারা মারবো ওরাই আমাদের লাস্ট। দেখুন আপনি এটা এই জিনিসটা যেটা আছে আমাদের অদৃশ্য যেটা আছে, ওটা তিন জিনিসের উপরে দাঁড়াচ্ছে, রাইট? ওরা বলছে এই যে ফিউচার ওয়ার যেরকম আছে, ওটা কি করে হবে, আমরা কি জানতে পারবো, আর আমাদের অ্যাকশনটা কি হবে, একদম রাইট? তো এই আপনার এই তিনটে জিনিস নিয়ে আমরা এই যুদ্ধটা, অদৃশ্য যুদ্ধটা হয়, রাইট? নাও তারপর এখন দেখুন কি হচ্ছে নেক্সট, এর পরের কি যুদ্ধ। হ্যাঁ, দেখুন ভবিষ্যতে তিনটে প্রশ্ন, মানে বেসিক তিনটে প্রশ্ন উঠবে এটাই, সেটা হচ্ছে ভবিষ্যতের যুদ্ধ কেমন হবে, মানে ফিউচারে ওয়ার কিরকম হবে, আমরা এই ওয়ার কিভাবে জানতে পারবো বা কিভাবে এটা মানে বুঝতে পারবো, আর একটা হচ্ছে আমরা কিভাবে এর প্রতিরোধ করব, মানে কিভাবে এটাকে আটকাবো। তো বেসিক এই তিনটে প্রশ্ন। এটা নন লিথল ওয়ার, এটা আমরা বলি যার মধ্যে মানুষকে মারছে না, কিন্তু ওর থেকেও কিন্তু ভয়ঙ্কর এটা জিনিসটা হচ্ছে, রাইট? এটা এই তিনটে প্রশ্ন নিয়ে এটা আমাদের যে অদৃশ্য বার যেটা আছে ওইটা আপনার হচ্ছে। নেক্সট দেখুন, এর পরের যে স্লাইডটা আমরা দেখাই, এই যে যেরকম আমি থুসিডাইডসের কোটটা করেছিলাম, তা বলা হচ্ছে যে শক্তিশালীরা যা ইচ্ছা তাই করবে। এটা তো খুব মানে একটা ন্যাচারাল একটা বিষয়, যেই দেশ যত বেশি শক্তিশালী সে তত বেশি কিন্তু এগিয়ে থাকবে যুদ্ধ এই সিচুয়েশনে। কিন্তু এর মধ্যে আরো একটা জিনিস আপনি লিখেছেন, ওইটা বলেছেন যে মানে আমাদের যে ইতিহাস আছে ওর মধ্যে যারা জয়ী হয় ওদের ইতিহাস লেখা হয়, যারা হেরে যায় ওদের ইতিহাস কেউ লেখে না। তো আমরা যেটা পড়েছি ওটা কি করে মানুষ জয় হয়েছে, একটা ডিফিকাল্ট সিচুয়েশন থেকে উপরে উঠে কি করে জয় হয়েছে। আর এই যে আজকে আমাদের পহেলগামের পর আজকে যে ইতিহাস লেখা যাবে, আজকে তো ইতিহাস লেখা যায় না একটু, যেটা পাস্ট ইনসিডেন্ট নিয়ে। তো এই ভারত এরকম সিচুয়েশনে কি করে ঢুকেছে আর ওরা কি করে জয়ী হয়েছে, এইটাই আমাদের ইতিহাসটা লেখা হবে। এরপরে পরের স্লাইডটা দেখাবো। এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, কিন্তু এটা কি বলা হচ্ছে, টফলার 3
ভয়েস। এবার কি বলা হচ্ছে, একটা কৃষি লেখা রয়েছে, শিল্প লেখা রয়েছে এবং তথ্য মানে ইনফরমেশন। দেখুন, আমরা কৃষি জানতাম কি, যে 10,000 বছর আগে যাযাবরদের পরিবর্তন, শাসকদের রক্ষা করার জন্য পেশাদার যোদ্ধারা তৎপর। মানে এটা খুব স্বাভাবিক একটা বিষয় যে যাযাবর, একটা তো সময় যাযাবররা ছিল, তারপর আস্তে আস্তে শাসক হয়, সেই শাসকদের রক্ষা করার জন্য পেশাদার সোলজাররা আসে। তারপর আমরা দেখলাম শিল্প যুগ মানে ইন্ডাস্ট্রি যুগ, জমির মালিক থেকে তারা শিল্পপতি হয়ে উঠেছেন। এবং তারপর প্রধান অস্ত্রের ব্যাপক উৎপাদন, তারপর এই যে ওয়ার ইন্ডাস্ট্রি তৈরি হয় বা এই যুদ্ধাস্ত্রের জন্য ইন্ডাস্ট্রি তৈরি হয়। এরপর আমরা যেই যুগে এখন রয়েছি সেটা হচ্ছে একদম 3 নম্বরটা, এটা হচ্ছে ইনফো যুগ, যেটা খুব ইম্পর্টেন্ট। স্যার, বাহ, ভেরি নাইস। এই টফলার উনি আমেরিকার একটা সায়েন্টিস্ট। আর আপনাদের এতবার শুনেছেন কি আমরা কোন জেনারেশন লড়াই লড়বো, এই 3 জেনারেশন, যেটা ইনফরমেশন এজ আপনি কথা বললেন, কত সুন্দরভাবে আপনি এক্সপ্লেন করে দিলেন। নেক্সট, এর থেকেই আমাদের উৎস হয়েছে আপনাদের, আমরা কোন জেনারেশনে লড়াই যুদ্ধ করতে চলেছি। বেশ, রাইট। এরপরে যুদ্ধের চরিত্র পরিবর্তন হচ্ছে। মানে আগে আজ থেকে 10,000 বছর আগে বা 1000 বছর আগে যেরকম ভাবে তীর ধনুক নিয়ে যুদ্ধ হতো, খুব স্বাভাবিক, এখন সেরকম ভাবে যুদ্ধ হয় না। তো এখনকার যুদ্ধটা কি রকম হবে স্যার? দেখুন, এর মধ্যে আপনি বাঁদিকে দেখুন, এটা প্রথম প্রজন্মের যুদ্ধ, মানে ফার্স্ট জেনারেশন। আপনি দেখবেন গান পাউডার অ্যান্ড লাভ, রোম্যান্টিসিজম, এই মানুষের দুটো সব থেকে খারাপ ইনভেনশন। যখন থেকে এই লাভ মোহব্বত, প্যার মোহব্বত পেগাম হয়েছে, আর যখন থেকে আমাদের গান পাউডার হয়েছে, মানবের যেটা ইতিহাস আছে ওটা পল্টি হয়ে গেছে। তো প্রথম আপনি যেটা দেখছেন, প্রথম প্রজন্মে বা ফার্স্ট জেনারেশন ওয়ারফেয়ারে মানুষগুলো এটা উপর থেকে ওটা বারুদ দিত। আমার 1857-এ যদি আপনি দেখেন, ওটা ওই রকমের যুদ্ধ হয়েছিল, এটা ফার্স্ট জেনারেশন ছিল। মানে আমরা দাঁড়িয়ে ফায়ার করছি, যেটা ফায়ার করছে পেছনে চলে যাচ্ছে, পেছনের লোকটা আগে চলে যাচ্ছে, অনেক মানুষের ক্ষতি হতো। তার মানে তারপর সেকেন্ড যুদ্ধ যেটা হচ্ছে আপনার, ওটা হলো আপনার ওয়ার্ল্ড ওয়ার 1। তার মানে আমাদের যারা মারা যাচ্ছিলাম, এরা ট্রেঞ্চ ওয়ারফেয়ার, আমরা বলি, জমি মাটিতে ওরা মাটি খুঁড়ে খুঁড়ে উপর থেকে মারতো ওরা। তো দ্যাট ওয়াজ দ্য সেকেন্ড জেনারেশন। যখন ওখান থেকেও দেখা হলো, তারপরে আমাদের ওয়ার্ল্ড ওয়ার 2 তে থার্ড জেনারেশন আসছে। এন্ড হোয়াট ইজ দ্য থার্ড জেনারেশন? থার্ড জেনারেশনটা হচ্ছে আপনার এই ট্যাঙ্ক গুলো ইনভেনশন হলো, ব্রিটিশ করলো। ট্যাঙ্ক নাম দেওয়া হলো কেন? ওটা লোকাবার জন্য, রাইট? তো থার্ড জেনারেশন এসে। আর এখন মানে আমার একটা প্রশ্ন, এই থার্ড জেনারেশন ওয়ারে কি আমরা কোল্ড ওয়ারকেও কি থার্ড জেনারেশন ওয়ারে রাখবো? ইয়েস, যতগুলো হাওয়াই জাহাজ আপনি দেখুন, আগে যেটা আপনার ইঞ্জিন যেটা ছিল, এখন চেঞ্জ হয়ে জেট ইঞ্জিন, হাইপারসোনিক, সোনিক, কতগুলো ডিভাইস, মানে মুহূর্তে ওরা কোথায় থেকে কোথায় পৌঁছে যাচ্ছে। ওটা আপনি যেটা বললেন ওটা। আর আজকে হচ্ছে এটা কনফ্লিক্ট অফ আইডিয়া, চতুর্থ। মানে একটা রিলিজন অন্য রিলিজন থেকে লড়ছে, একটা দেশ অন্য লোক থেকে লড়ছে, রাইট? এটা রেগুলার। তো এই 3টে জেনারেশনের মধ্যে মানুষকে শেষ করা, কান্ট্রিকে ধ্বংস করা ছিল। কিন্তু এই যে 4th জেনারেশন ওয়ারফেয়ার, এবং খুব সুন্দরভাবে দেখুন এই স্লাইডে ইসরায়েলের পতাকাটা দেওয়া রয়েছে। এটাই কিন্তু এটা খুব সুন্দরভাবে বোঝানো হচ্ছে, কারণ ইসরায়েল এই মুহূর্তে